অপশন? জি স্যার, শুরু করে দিচ্ছি স্যার। ওকে, এখন দেখো আমরা যদি বলি যে পি রোধের মান সাপোজ দেওয়া আছে 2 ওহম, 3 ওহম, 4 ওহম, তুমি এই কিউ এর পরিবর্তে এখানে একটা তার ব্যবহার করেছো, তাহলে এই তারের অজানা রোধ বের করো। তাহলে আমরা কি সূত্র ব্যবহার করে পারবো? আবার এটাও বলতে পারে যে এই কিউ এর পরিবর্তে তুমি যদি একটা তার ব্যবহার করো, তুমি তার আপেক্ষিক রোধ বের করো, সেটাও কি বের করা সম্ভব? জি স্যার। আপেক্ষিক রোধ, কিউ এর স্থলে যদি একটা তার ব্যবহার করো, তাহলে আপেক্ষিক রোধের ফর্মুলা অনুযায়ী তুমি এখানে কি লিখতে পারবা? আপেক্ষিক রোধ রো সমান কিউ, দেখো আপেক্ষিক রোধ রো সমান কি আর এ বাই এল না? তাহলে এখানে হবে কি কিউ এ বাই এল, আর এর পরিবর্তে কি কিউ আছে না? জি স্যার। আবার তারের প্রস্থের ক্ষেত্রফল বের করে নাও, পাই আর স্কয়ার। এই এল কি বলতো? স্যার কিউ এর দৈর্ঘ্য। হ্যাঁ, এখানে যে তারটা ব্যবহার করবা সেই তারের দৈর্ঘ্য। ওকে, এখানে যে তারটা ব্যবহার করবা সেই তারের দৈর্ঘ্য হলো তোমার এল। তাহলে মোটামুটি মিটার ব্রিজ নিয়ে আমার কথাবার্তা শেষ। এখানে আর আরেকটা ব্যাপার এখানে আছে। হ্যাঁ, এখানে কিউ যে তার ব্যবহার করেছো, তোমার প্র্যাকটিক্যাল করতে বলে, প্র্যাকটিক্যালে আমরা কিউ দেব না, আমরা প্র্যাকটিক্যালে তোমার কিউ এর পরিবর্তে চিকন একটা তার দিয়ে দিব, বলবে যে এই তারের রোধ বের করো। ঠিক আছে? তাহলে অনেক কাজ আছে এই প্র্যাকটিক্যালে। এই অ্যারেঞ্জমেন্ট করে আগে কিউ বের করবা, তারপরে এখানে যে তারটা ব্যবহার করছো স্ক্রু গাছ দিয়ে সেই তারের ব্যাসার্ধ বের করবা, তারপরে ওই তারটাকে একটা স্কেলের উপর ধরে তারের দৈর্ঘ্য বের করবা, তারপরে তুমি আপেক্ষিক রোধ বের করতে পারবা। ঠিক আছে? এখন দেখো এখানে কিউ রোধের পরিবর্তে কিউ তার ব্যবহার হয়েছে। হ্যাঁ, কিউ রোধের পরিবর্তে তার ব্যবহার করা হয়েছে, ওই তারের রোধে কিউ। তারের দৈর্ঘ্যটা কত স্যার, একটু আরেকবার একটু বলবেন স্যার, শোনা যাচ্ছিল না। এই যে এখানে কিউ, এখানে তুমি একটা তার ব্যবহার করছো না, মনে করো এই রোধ নাই, এই রোধটা নাই, এই রোধের পরিবর্তে তুমি জাস্ট এখানে একটা ছোট্ট তার ব্যবহার করো, এরকম একটা তার ব্যবহার। এখন যদি তোমাকে বলে এই তারের উপাদানের আপেক্ষিক রোধ বের করো, তাহলে আপেক্ষিক রোধের জন্য এই তারের ব্যাসার্ধ বের করতে হবে, আর এই তারটা কতটুকু লম্বা তার দৈর্ঘ্য বের করতে হবে, তারপরে ফর্মুলা বসাই দাও। ঠিক আছে? জি স্যার। স্যার এখানে কিউ এর মানটা কি আমরা আগের সমীকরণ থেকে পাবো? হ্যাঁ, আগে ওই যে পি বাই কিউ সমান এল বাই 100 মাইনাস এল, ওটা দিয়ে বের করে নিবা। লেখো, মিটার ব্রিজ আজকে অনেক সময় লেগে গেল রে। লেখো শান্ট হলো তোমার একেবারে অতি অল্প মানের একটা রোধ, অতি ক্ষুদ্র মানের রোধ। সংজ্ঞাটা লিখে অতিরিক্ত মাত্রার প্রবাহ যাতে গ্যালভানোমিটারকে নষ্ট করতে না পারে
সেজন্য অতিরিক্ত মাত্রার প্রবাহ যাতে গ্যালভানোমিটারকে নষ্ট করতে না পারে সেজন্য গ্যালভানোমিটার এর সাথে সমান্তরাল সমবায়ে যে স্বল্প মানের রোধ যুক্ত করা হয় তাকে শান্ট বলে। আচ্ছা, এই স্পেলিংটা একটু দেখে নিও তো। শান্টের কোন কোন জায়গায় এরকম তালবর্ষ দেওয়া স্যার। দাও না। জি স্যার, তালবর্ষ। আচ্ছা, তাহলে আমরা কি বলছি দেখো, গ্যালভানোমিটারের কাজ হলো তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করা। এখন ধরো এই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে হঠাৎ করে অনেক বেশি মাত্রার কারেন্ট চলে আসলো, তখন সেই গ্যালভানোমিটার কি হয়, নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এই নষ্ট করার হাত থেকে রক্ষা করার জন্যই মূলত শান্ট ব্যবহার করা হয়। তাহলে শান্ট হলো তোমার এটি অল্প মানের রোধ যা কোনো গ্যালভানোমিটারের সাথে সমান্তরালে যুক্ত করা হয়। কিভাবে দেখো, ধরো একটা গ্যালভানোমিটার, এই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে তুমি এখান থেকে অতিরিক্ত মাত্রার কারেন্ট দিচ্ছ আই। এখন এই আয়ের মাত্রাটা যদি অনেক বেশি পরিমাণ বেড়ে যায়, তাহলে এই গ্যালভানোমিটার কি করতে পারবে না, সেই কারেন্টটা সহ্য করতে পারবে না। তখন এই গ্যালভানোমিটারের কি হবে, ভেতরকার কয়েল নষ্ট হয়ে যাবে, ভেতরকার কানেকশনটা ড্যামেজ হয়ে যাবে, গ্যালভানোমিটারটাও ড্যামেজ হয়ে যাবে। তো এই গ্যালভানোমিটার যাতে অতিরিক্ত মাত্রার প্রবাহের কারণে নষ্ট না হয়, সেজন্য করা হয় কি, এখান দিয়ে তোমার একটা বাইপাস করতে হয়। এই বাইপাস রাস্তা তৈরি করার জন্য যেই অল্প মানের রোধ যুক্ত করলা, সেই রোধটাই হলো তোমার শান্ট। এখন বলো, এই শান্টের মানটা কি অনেক কম না? জি স্যার। শান্টের রোধ তো অনেক কম। শান্টের রোধ যদি কম হয়, তাহলে এই কারেন্টটা যখন এখানে এ বিন্দুতে আসবে, তাহলে এটা রোধের মান কম, এটা রোধের মান বেশি, তাহলে তোমার বেশিরভাগ কারেন্ট এদিকে চলে যাবে না? জি স্যার। তাহলে এটাকে আমরা বলবো আইএস। বেশিরভাগ কারেন্ট এদিক দিয়ে চলে যাবে আর অল্প পরিমাণ কারেন্ট এদিক দিয়ে যাবে, এটাকে আমরা বলবো আই। এখানে আইজিটা অল্প পরিমাণ বলতে, এই আইজি হলো গ্যালভানোমিটার যতটুকু কারেন্ট সহ্য করতে পারবে ঠিক ততটুকু কারেন্ট এটার ভেতর দিয়ে যাবে, তার চেয়ে কমও যেতে পারে। তাহলে আমরা কি এটা বলতে পারি যে আইজি মাত্রার যে প্রবাহটা গ্যালভানোমিটারের ভেতর দিয়ে যাবে, এটা সে নিরাপদে গ্রহণ করতে পারবে? জি স্যার। আর নিরাপদে যদি গ্রহণ করতে পারে, বেশিরভাগ কারেন্ট শান্টের ভেতর দিয়ে চলে যাবে, তখন কি আর গ্যালভানোমিটার নষ্ট হবে? না স্যার। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো, তুমি বেশি মাত্রার কারেন্ট এখান থেকে দিলা, এই গ্যালভানোমিটারের ভেতর দিয়ে পুরাটা যায় নাই, অল্প পরিমাণ গেল, আর বেশিরভাগ কারেন্ট এই দিকটা চলে গেল। এখন কি তুমি বলতে পারো এই গ্যালভানোমিটার মেজারমেন্ট করবে কতটুকু? স্যার আইজি স্যার মেজারমেন্ট স্যার সম্পূর্ণটাই করবে। এই গ্যালভানোমিটার তোমার কি শুধু আইজি মেজারমেন্ট করবে, না আইএস মেজারমেন্ট করবে, না পুরাটাই মেজারমেন্ট করবে? স্যার পুরাটা। পুরোটা করবে স্যার। পুরাটাই মেজারমেন্ট করবে, পুরাটাই পরিমাপ করবে। এখানে অতিরিক্ত মাত্রার কারেন্ট দিচ্ছ, অতিরিক্ত মাত্রার কারেন্ট এখানে এসে বাইপাস রাস্তায় ভাগ হয়ে গেল, কিন্তু গ্যালভানোমিটার পরিমাপ করবে পুরাটাই। এটার জাস্ট একটা এক্সাম্পল আমি তোমাদের দিই। ধরো এটা একটা রাস্তা, আর এদিকে একটা বাইপাস রাস্তা গেছে, এটা রোড। এখন এদিক থেকে মনে করো অসংখ্য গাড়ি আসে, রাস্তা দিয়ে গাড়ি চলছে,
এই অসংখ্য গাড়ি এসে কদাচিৎ এদিক দিয়ে দুই একটা গাড়ি ঢোকে মাঝে মাঝে, বা এদিক দিয়ে বেশিরভাগ গাড়ি চলে যাবে। এখন এই জায়গার এই কর্নারের মধ্যে কেউ যদি এখানে দাঁড়ায় থাকে, দাঁড়ায় দাঁড়ায় যদি সে গাড়িগুলা গুনতে থাকে, সে কয়টা গাড়ি গুনবে বলতো? সবগুলা। এখান থেকে 1 2 3 4 5 6 7 8 9, 9টা গাড়ি এদিক দিয়ে আসতেছে, এদিক দিয়ে গেল 1 2 3 4, আর এদিক দিয়ে গেল কয়টা? 5টা। 5টা। এখন সে গুনবে কয়টা? দেখো, সে কি 5টা গুনবে না এই 9টাই গুনবে? 9টাই। 9টাই গুনবে। তাহলে গ্যালভানোমিটার কিন্তু সেই কাজটাই করে, যে অতিরিক্ত মাত্রার কারেন্ট যখন আসবে, যখন বাইপাস রাস্তা দিয়ে ভাগ হবে, এই ভাগ হওয়াটা মূলত গ্যালভানোমিটারটাকে সেভ করার জন্য। কিন্তু গ্যালভানোমিটার শো করবে, কিন্তু গ্যালভানোমিটার মেজারমেন্ট করবে কিন্তু এই পুরা কারেন্টটাই। বুঝাইতে পারছি? জি স্যার। স্যার এখন গ্যালভানোমিটার তো খালি হচ্ছে কারেন্টের উপস্থিতি বলবে, এখন তার মধ্যে বেশি যাক আর কম যাক তো স্যার সমস্যা না। হ্যাঁ, সমস্যা না, সেটাই। আর এই গ্যালভানোমিটারটাকে তুমি কিন্তু আবার অ্যামিটার বানাইতে পারবা। বলতো কিভাবে? এই কন্ডিশনে গ্যালভানোমিটারটাকে অ্যামিটার বানানো যাবে। মনে করো সাপোজ এখান থেকে 100 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, সাপোজ 100 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে এই 100 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য গ্যালভানোমিটারের কাঁটাটা একটা নির্দিষ্ট, মনে করো কারেন্ট দেও নাই, তাহলে কাঁটা এক জায়গায় আছে না? জি স্যার। কাঁটাটা একটা জায়গায় অবস্থান করবে নাকি? জি স্যার। হঠাৎ করে 100 অ্যাম্পিয়ার কারেন্ট দিলা, দেওয়ার পরে এই কাঁটা কি আগের জায়গায় থাকবে? না স্যার। জি না স্যার। অবশ্যই সেই কাঁটাটা একটা নির্দিষ্ট জায়গায় চলে যাবে। জি স্যার। তাহলে ওই কাঁটাটা মনে করো স্টার্ট করছিল এই জায়গা থেকে, আর এই জায়গায় সে আসে। এখন এই শুরু থেকে এই শেষ পর্যন্ত, এই শেষ পর্যন্ত এটাকে কি 100 বলা যায়? জি স্যার। এটা তো ইনিশিয়ালি কোনো কারেন্ট ছিল না, এই পর্যন্ত চলে আসলো। তাহলে এই জায়গাটাকে কি আমরা 0 ধরে এটাকে কি আমরা 100 ধরতে পারি? জি স্যার। জি স্যার। এখন এই 0 থেকে 100 পর্যন্ত এই টোটাল জায়গাটুকুকে তুমি যদি সমান সমান অংশে ভাগ করে দাও, তাহলে এক একটা ঘর সমান কত সেটা কি বলা যাবে? জি স্যার। আমার কথা বুঝুনি? জি স্যার, বুঝছি। জি স্যার, বুঝেন। গ্যালভানোমিটারের মধ্যে কোনো দাগাঙ্কিত করা নাই। দাগাঙ্কিত করা বলতে বুঝো? জি স্যার। জি স্যার। স্কেলিং করা নাই, স্কেলিং করা নাই। তাহলে এই গ্যালভানোমিটারের কাটা মনে করো কারেন্ট দেও নাই, না দিলে সে একটা জায়গায় থাকবে না? হ্যাঁ, কথা বুঝছো? জি স্যার। ওই স্টার্টিং পজিশনটাকে আমরা 0 ধরতে পারি? জি স্যার। ইয়েস স্যার। এখন তুমি মনে করো এখান থেকে 100 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই দিচ্ছ, তাহলে তখন এই গ্যালভানোমিটারের কাঁটাটা কি ওই জায়গাতেই থাকবে? না স্যার। অবশ্যই একটা ডিফ্লেকশন দেবে। তাহলে এটা হলো মিনিমাম রিডিং, এটা হলো ম্যাক্সিমাম sir. রিডিং। মিনিমাম আর ম্যাক্সিমামের মাঝখানের এই জায়গাটুকু সমান সমান অংশে। স্যার। তাহলে এই এক একটা ঘর সমান কত ইউনিট নির্দেশ করছে সেটা কি মেজারমেন্ট করতে পারবা না? কাটা যদি মনে করো এই পর্যন্ত আসে, তাহলে আমরা বলতে পারবো 100 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। কাটা যদি এই জায়গায় থাকে আমরা বলতে পারবো 50 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। কাটা যদি এই জায়গায় থাকে আমরা বলতে পারবো 10 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। বলা যাবে না? তাহলে আমার ছিল গ্যালভানোমিটার, এবার আমরা তাকে কিসে পরিণত করে ফেললাম? অ্যামিটার। অ্যামিটারে পরিণত করে ফেললাম। আবারও বলছি, গ্যালভানোমিটার কারেন্ট মাপতে পারে না। গ্যালভানোমিটার জাস্ট অস্তিত্ব নির্ণয় করতে পারে যে এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে কি যাচ্ছে না। কিন্তু অ্যামিটার কি করতে পারে? এর ভেতর দিয়ে কারেন্ট যাচ্ছে, কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা মেজারমেন্ট করতে পারে, অ্যাম্পিয়ারে মেজারমেন্ট করতে পারে। তাহলে একটা গ্যালভানোমিটারকে আমরা ব্যবহার করে আমরা সেটাকে অ্যামিটারে রূপান্তর করতে পারি। এই যে 0 থেকে ম্যাক্সিমাম ধরলা, এটাকে বলা হয় ক্যালিব্রেশন করা, ক্যালিব্রেশন। এবার আসো আমরা সামনে দিকে যাই।
তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে আই সমান আই প্লাস বলা যায়? বলা যাবে না? ইয়েস স্যার। এখন দেখো, এটা যদি আমরা বি বিন্দু বলে নেই, দেখো তো এটা বলা যায় ওহমের সূত্র অনুযায়ী? গ্যালভানোমিটারের জি স্যার। রোধ যদি জি হয় আর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি তোমার ভিএ মাইনাস ভিবি হয়, ভি মাইনাস এ মাইনাস ভিবি সমান আমরা আই আর বলতে পারি না ওহমের সূত্র অনুযায়ী? ওহমের সূত্র ভি সমান আই আর। জি স্যার। তাহলে ভি হলো বিভব পার্থক্য, আই হলো কারেন্ট, এটা কারেন্ট আইজি, আর রোধ হলো জি। তাহলে আমরা লিখতে পারি আই। কারেন্টের ক্ষেত্রে কি লেখা যাবে? দেখো লেখা যাবে জি স্যার। কারেন্টের রোধের কারেন্ট হলো আইএস, তাহলে ভিএ মাইনাস ভিবি সমান আইএস। এই গ্যালভানোমিটারের দুই প্রান্তের বিভব পার্থক্য আর শান্টের দুই প্রান্তের বিভব পার্থক্য সেম না এখানে? জি স্যার সেম। আচ্ছা, তাহলে দুইটা লেফট সাইড সেম, তার মানে বিভব পার্থক্য সেম। তাহলে আমরা এখানে বলতে পারি আই জি জি ইকুয়াল আইএস আইজি বাই আইএস ইকুয়াল এস বাই আইজি প্লাস আইএস ডিভাইডেড বাই আই ইকুয়াল জি প্লাস এস বাই জি। এটা কি করলা বলো তো? যোজন করলা না? জি স্যার। তাহলে যোজন যদি করো, এই জায়গাটাকে কি আমরা মূল প্রবাহ আই বলতে পারি? জি স্যার। তাহলে এটাকে আই লিখে দাও, আইজি প্লাস আইএস, এটাকে আই লিখে দাও। এখান থেকে আইএস বের করো, এটা ভুল ছিল, এটা ঠিক। স্যার সাউন্ডটা ক্লিয়ার না। জি স্যার, আপনার সাউন্ডটা বারবার বাড়ি খেতেছে। নেটওয়ার্কের সমস্যা নাকি? স্যার মাঝে মাঝে হালকা হালকা কেটে যাচ্ছে স্যার, মেবি নেটওয়ার্কের সমস্যা। অল্প সময়ের জন্য না লং টাইমের জন্য? না স্যার, মাঝে মাঝে হালকা। আচ্ছা, একটু কষ্ট করে বুঝে নাও, নেট মনে হয় ঝামেলা করতেছে। আমার এখানে বৃষ্টি হইতেছে। দেখো আমরা কি এটা লিখতে পারি? ইয়েস জাস্ট স্যার। ক্যালকুলেশন, আর কিছু না, জাস্ট ক্যালকুলেশন। দেখো আইজিজি আইজিজি সমান আইএসএস, আইজি বাই আইএস ইজ ইকুয়াল এস বাই জি, আইজি প্লাস আইএস বাই আইএস ইজ ইকুয়াল জি প্লাস এস বাই জি। আইজি প্লাস আইএস টাকে তুমি আই বলতে পারো, তাহলে আই এস ইজ ইকুয়াল জি বাই জি প্লাস এস ইনটু আই। অর্থাৎ দুইটা রোধ যদি প্যারালাল থাকে, এ ধরনের একটা সূত্র তোমরা অঙ্ক করার সময় ব্যবহার করেছো, খেয়াল করছো কিনা? ইয়েস স্যার। ওই যে একসাথে একসাথে রোধগুলো ব্যবহার করে। দেখো এটাকে তুমি এটাও বলতে পারো অনুরূপ ভাবে আই জি সমান এস বাই জি প্লাস এস ইনটু আই, এটাও বলা যায়। তুমি এখানে যোজন করেছো উপরে, তুমি যদি যোজনটা নিচে করতা, নিচে যোজন করলেই তো এটা বের হয়ে যেত না? জি স্যার। এখন এটার সিস্টেমটা কি দেখো, সিস্টেমটা হলো তুমি যখন আইজি বের করছো, আইজি কার ভেতর দিয়ে যাচ্ছে? জি এর ভিতর দিয়ে। তাহলে যার ভেতর দিয়ে যাচ্ছে, যার ভেতর দিয়ে যাচ্ছে সেটা না, নিচে যেটা আছে সেটা উপরে লিখবা।
এরপরে দুইটা রোধের যোগফল ইনটু মূল প্রবাহ। আমার কথা বুঝতে পারছো কিনা? জি স্যার বুঝছি। তাহলে শান্ট, এই যে আইএস যখন বের করলা, আইএস যাচ্ছে শান্টের ভেতর দিয়ে, তাহলে তার প্যারালালি কি আছে, জি আছে, তাহলে আইএস বের করলে উপরে জি দিবা, মোট যোগফল দিয়ে মূল প্রবাহ দিয়ে দিবা। ঠিক একইভাবে তোমরা যখন বইয়ের অঙ্কগুলা করছো, দেখো এই ধরনের গাণিতিক পদার্থবিজ্ঞানে এই সূত্রটা কিন্তু অনেকবার ইউজ করেছে। এটা যদি মূল প্রবাহ আই হয়, এটা যদি R1 R2 R3 হয়, এটা যদি I1 হয়, এটা যদি I2 হয়, এটা যদি I3 হয়, এখান থেকে ডাইরেক্ট I1 বের করার সিস্টেম লিখে দিয়েছে না বইতে? বুঝো নাই? স্যার কারেন্ট ডিভাইডেড রোল স্যার। হ্যাঁ, কারেন্ট ডিভাইডেড রোল স্যার বইতে দেওয়া আছে। দেওয়া আছে। এখানে I1 সমান কি লেখা যায় বলো তো? I2 plus I3 by I1 R1 R2 plus R3 R1 প্লাস R2 প্লাস R3, উপরে কি হবে? I2 R2 প্লাস R2 I3 plus R3। R3 I2 প্লাস R3 না, না স্যার, স্যার I R2 R1 plus by R1 plus R2। যাই হোক, উপরে এটা তুলনা দিতে হবে স্যার, আর নিচে যে আরটা সেটা নিচে হলো, উপরে হলো গুণফল না জি স্যার, স্যার, উপরে উপরে তো হচ্ছে গুণফল। আর নিচে হলো যোগফল। না স্যার, নিচে উপরে এটা না? তুলনা রোডটা স্যার, ওটা তো এটা ভি না? এর ক্ষেত্রে স্যার। স্যার ও, এটা তো এটা ভি এর দিয়ে ক্ষেত্রে করতে। Sorry. স্যার, এর ক্ষেত্রে স্যার উপরে তুলনা রোড আর নিচে যে আরটা সেটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সমস্যা নেই। রুলস আছে এরকম একটা, দেখবা এখানে রুলস অনেক তৈরি করা সম্ভব। তাহলে এখন দেখো, আমরা কি এখান থেকে আইজি এবং আইএস ইজিলি বের করতে পারবো? স্যার ওই রুলস এর প্রমাণটা একটু দিয়েন স্যার। আচ্ছা দেখি, তাহলে এখান থেকে আইজি আইএস কি বের করতে পারবা? জি স্যার। আচ্ছা, এখন দেখো আমরা এই গ্যালভানোমিটারের স্টেবিলিটি কিভাবে বাড়াতে পারি। তুমি এই সূত্রটা রেখে দাও। হেডলাইন দিয়ে লেখো, গ্যালভানোমিটার পাবলিক দিয়ে লেখো, অ্যামিটার এর পাল্লা বৃদ্ধি। পাল্লা বৃদ্ধি বলতে কি বুঝো? স্যার রেঞ্জ মানে সক্ষমতা বা এরকম। স্টেবিলিটি বাড়ানো নাকি? জি স্যার। মনে করো এই গ্যালভানোমিটার নরমাল মানের একটা কারেন্ট নিতে পারে, যেটা সে সহ্য করতে পারে সেটা সে নিতে পারে। এখন আমি তোমাকে বলে দিলাম যে তার স্টেবিলিটি বাড়াও। মনে করো এই গ্যালভানোমিটার আই পরিমাণ কারেন্ট নিতে পারে, কিন্তু আমি এখান থেকে এন গুণ পরিমাণ কারেন্ট পাস করলাম। মনে করো 10 অ্যাম্পিয়ার কারেন্ট নিরাপদে নিতে পারে, তুমি এখান থেকে 1000 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করলা। তাহলে তুমি কোনো ব্যবস্থা না করা ছাড়াই যদি 1000 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করে দাও, তাহলে গ্যালভানোমিটার কি হবে বলো? নষ্ট হয়ে যাবে। গ্যালভানোমিটার নষ্ট হয়ে যাবে। এটা যদি না দিতাম, এটা যদি 10 অ্যাম্পিয়ার কারেন্ট নিরাপদে নিতে পারে, তুমি যদি হঠাৎ করে 1000 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়ে দাও, তাহলে সে কি হবে? পড়ে যাবে স্যার। পুড়ে নষ্ট নষ্ট হয়ে হয়ে যাবে। যাবে। যখন তুমি এখান থেকে বাইপাস সড়ক তৈরি করে দিলা, তখন কিন্তু আর এই গ্যালভানোমিটারটা নষ্ট হবে না। তাইলে এই গ্যালভানোমিটার মাপতে পারে, আমি বলছি 10 অ্যাম্পিয়ার কারেন্ট, আর এটা দিয়ে তুমি মাপতেছো 1000 অ্যাম্পিয়ার কারেন্ট চালনা করতে। এখন বলো এই চিত্র অনুযায়ী এই গ্যালভানোমিটার কতটুকু রোধ, কতটুকু কারেন্ট মেজারমেন্ট করবে? 1000 অ্যাম্পিয়ার। 1000 অ্যাম্পিয়ার। 1000 অ্যাম্পিয়ারই মেজারমেন্ট করবে। এই কথাগুলো কিন্তু আমি আগে বলে ফেলেছি, তাই না? জি স্যার। আর এই গ্যালভানোমিটারটাকে এখন কি তুমি অ্যামিটারে রূপান্তর করতে পারবা? ইয়েস স্যার। কিভাবে করবা? 0 থেকে 1000 ভরটাকে 0 থেকে 1000 ধরে নিবা, 0 থেকে 1000 ধরে নিয়ে ছোট ছোট অংশে একক পরিমাণ ভাগ করে নিবা,
তখন 1 ঘর সমান কত সেটা বুঝতে পারবা, তাই না? জি স্যার। তখন কি আর সেটা গ্যালভানোমিটার থাকবে না অ্যামিটার হয়ে যাবে? অ্যামিটার। অ্যামিটার। তাহলে এই চিত্র অনুযায়ী তুমি কি এই ফর্মুলাটা ইউজ করতে পারো? দেখো তো, জি স্যার। এখানে আইজি ছিল, এখানে আইজি মানে গ্যালভানোমিটারের কারেন্ট, আইজি এর পরিবর্তে তুমি কি আই লিখতে পারো? জি স্যার। সমান শান্টিয়ার জি প্লাস এস। এই গ্যালভানোমিটারের রোধটাকে, অভ্যন্তরীণ রোধটাকে তুমি ছোট আর ধরে নাও। গ্যালভানোমিটারের যে অভ্যন্তরীণ রোধ সেটাকে ছোট আর ধরে নাও। তাহলে নিচে কি লিখবা? ইনটু এই আইটা কি বলো? এনআই। তার মোট প্রবাহ। মোট প্রবাহ এনআই। তাহলে এখানে এনআই, আগে ছিল আই, এবার এনআই। তাহলে আই কেটে দাও। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আর প্লাস এস ইজ ইকুয়াল এনএস। লেখা যায়? দেখো তো। জি স্যার। তাহলে এখান থেকে তুমি যদি এস কমন নিয়ে নাও, এস বের করবা, তাহলে এন মাইনাস 1 সমান আর লেখা যায়? বুঝো নাই কি বলছে? জি স্যার। তাহলে এই সূত্রটা দিয়ে তুমি গ্যালভানোমিটারের রোধ যদি জানা থাকে, তাহলে তার পাল্লা কত গুণ বাড়ানোর জন্য কি পরিমাণ শান্ট যুক্ত করবা সেটা কি বের করা সম্ভব? জি স্যার। এটা কিন্তু পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসে। মুছে দিলাম। স্যার আমরা যে গ্যালভানোমিটারকে এমিটার বানাচ্ছি, কিন্তু এমিটারে তো রোধ থাকে না, গ্যালভানোমিটারে তো রোধ থাকে। অ্যামিটারেরও অভ্যন্তরীণ রোধ থাকবে, সমস্যা নেই। প্রত্যেক পরীক্ষায়- পদার্থেরই কিছু না কিছু রোধ থাকবে। স্যার কিন্তু গ্যালভানোমিটারে তো রোধের পরিমাণ অসীম স্যার। অসীম হোক, এখানে গ্যালভানোমিটারটা যখন তুমি ব্যবহার করছো তার রোধ আছে। নরমালি সুবেদি ধরা হয় আর কি অ্যামিটারকে। অ্যামিটার যদি সুবেদি হয়, গ্যালভানোমিটারও তো সুবেদি। গ্যালভানোমিটার তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করতে পারতেছে। আর অ্যামিটারের মাধ্যমে আমরা কতটুকু কারেন্ট যাচ্ছে সেটা পরিমাপ করতে পারছি। রোধকে একবারে অসীম না, তোমার 100 ওহম 200 ওহম এরকম হয়ে থাকে আর কি গ্যালভানোমিটারের রোধ। আচ্ছা অ্যামিটারের স্যার, রোধটা একটা বলো। আচ্ছা স্যার, এখানে গ্যালভানোমিটারের ক্ষেত্রে তো স্যার মানে জাস্ট এটা অতিরিক্ত ইলেকট্রিসিটিকে মানে ওই যে শান্ট দিলে সেটা গ্যালভানোমিটারকে মানে গ্যালভানোমিটার নষ্ট করতে পারে না, কিন্তু এটা তো হাই মানে উচ্চ বিভবের কোনো ইলেকট্রিসিটি প্রবাহ যদি দেই আমি, তাহলে তো এই শান্টের সিস্টেমটা হ্যাঁ, কাজ এটা তো করবে না, তাই না অবশ্যই স্যার? তোমার ওই রেঞ্জের মধ্যেই হইতে হবে। আমরা যখন এখানে যে অ্যামিটার গ্যালভানোমিটার ব্যবহার করি, তুমি কি মনে করছো এগুলা দিয়ে আমরা ওই যে এসি কারেন্টের জন্য যে মেইন তারের যে লাইন, অত পাওয়ারফুল ভোল্টেজের লাইন কি মাপতে পারবো? এগুলা নরমালি আমরা ল্যাবরেটরিতে ব্যবহার করে অতি অল্প মাত্রার প্রবাহ মাপতে পারি। স্যার এখানে এন এর মান কত ধরবো, 1000 নাকি? এন এর মানটা এভাবে বের করবা, এন ইজ ইকুয়াল 1000 ভাগ 10। এন হলো পাল্লা বৃদ্ধি, কত গুণ বাড়াচ্ছ? পাল্লা বৃদ্ধি, তাহলে এটা কত হবে? 100 হবে। আর স্যার এনআই কি পুরোটা 1000 ধরবো? এন আই পুরাটা 1000 ধরবা। জি স্যার। ঠিক একইভাবে তুমি তাহলে বলতে পারো যে গ্যালভানোমিটার বা অ্যামিটারের স্টেবিলিটি বাড়ানোর জন্য আমরা ক্ষুদ্র মানের রোধ শান্ট সমান্তরালে যুক্ত করে থাকি। ওকে, আরেকটা তথ্য দেখো, আই সমান সমান আমরা কি জানি? ডি বাই আর না? জি স্যার। এখন তুমি যদি এই প্রবাহটাকে বাড়াইয়া দাও, এই প্রবাহটাকে যদি বাড়াইতে চাও, তাহলে ই যদি ফিক্সড রাখো, ভোল্টেজ যদি ফিক্সড রাখো, তাহলে আর এর মান কি করতে হবে? কমাতে হবে। কমাইতে হবে। আই বাড়াই দিছো, তাহলে আর কমাইতে হবে। আর যদি কমাইতে চাও, তুল্য রোধ যদি কমাইতে চাও, তাহলে সেখানে রোধকে সমান্তরালে যুক্ত করতে হয় না? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। তাহলে এখানে শান্ট কি সমান্তরালে যুক্ত আছে? ইয়েস স্যার। জি স্যার, সমান্তরালে যুক্ত। একইভাবে তুমি যদি ভোল্ট মিটারের স্টেবিলিটি বাড়াইতে চাও, এটা আমি আগামী ক্লাসে পড়াবো,
ভোল্ট মিটারের বিভব মানে হাই ভোল্টেজ মাপতে চাও, ভোল্টেজ বাড়াই দিয়া কোনো ব্যবস্থা না নিয়ে তুমি যদি ডাইরেক্ট পাওয়ারফুল ভোল্টেজ পাস করো, তাহলে ভোল্ট মিটার কি নষ্ট হয়ে যাবে না? জি স্যার। ইয়েস স্যার। তাহলে ভোল্ট মিটারের ভোল্টেজ বা স্টেবিলিটি যদি বাড়াইতে চাও, তাহলে তার রোধ কি করতে হবে? বাড়াইতে হবে। স্যার তাহলে রোধ বাড়াইতে হবে। যদি বাড়াইতে চাও, তখন এখানে যে একটা ভোল্ট মিটার নাও, তাহলে তার সাথে রোধ কিভাবে যুক্ত করতে হবে? ভোল্টেজ বাড়াইতে শ্রেণীতে। রোধও বাড়াইতে শ্রেণীতে। হবে, তাহলে রোধটা কি শ্রেণীতে যুক্ত করতে হবে না? জি স্যার। এরকম হবে না? দেখো তো। জি স্যার। জি স্যার। তাহলে ভোল্ট মিটারের স্টেবিলিটি বাড়ানোর জন্য রোধ যাবে শ্রেণীতে, আর গ্যালভানোমিটারের স্টেবিলিটি বাড়ানোর জন্য শান্ট যাবে সমান্তরালে। নাও, তাহলে আজকে থাকুক, আমি আরেকটু পড়াইতে চাইছিলাম, আমার একটু হসপিটালে যাওয়া লাগবে, পেশেন্ট আছে রিলেটিভ। আর পুরো লাস্ট ক্লাসে যে একটা ম্যাথ বাকি ছিল ওটা দেখাবে না? কোনটা? লাস্ট ক্লাসে একটা ম্যাথ করেছেন, একটা পার্ট করেছেন, আরেকটা পার্ট বাকি আছে। ওটার মধ্যে কি ছিল লাস্টের ডানে? কোনটা উজ্জ্বলতা সহকারে জ্বলবে? ইয়েস স্যার। ওটা নাকি ই বের করবি, ক্ষমতা বের করে দেখবি। আমি তো ভুলে গেছি, প্রথমে বললে না কেন? তোমরা একটু চেষ্টা করো, ক্ষমতা বের করে দেখবা কোনটার ক্ষমতা বেশি, মানে জি, স্যার। খোলার আগে না খোলার পরে ক্ষমতা যেখানে বেশি সেটার উজ্জ্বলতা বেশি হবে। ওই অঙ্কটা দেখছিলা? গত ক্লাসের অঙ্কটা বাসায় দেখছিলা দু একবার? ইয়েস জি স্যার। স্যার। ঝামেলাপূর্ণ অঙ্ক কিন্তু অনেক। নাও, স্যার, যে স্থির অবস্থায় ধারকের মধ্য দিয়ে কোনো একমুখী প্রবাহ মাত্রা যায় না, এটা মানে কি? স্থির অবস্থায় ধারকের মধ্য দিয়ে কোনো একমুখী প্রবাহ যায় না। ও, এটা কারণ হলো তোমার ধারক কখনোই তোমার ডিসি কারেন্টে কাজ করবে না। আমাদের বইতে যেই তথ্যগুলো দেওয়া আছে এটা ভুল আছে। ধারকের স্টেবিলিটি করার জন্য তোমার অবশ্যই এসি কারেন্ট ব্যবহার করতে হবে। ও আচ্ছা ধারকের আচ্ছা কার্যকরী মাত্রা এসি কারেন্টের জন্য প্রযোজ্য, ডিসির জন্য না। আচ্ছা 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 স্যার, বুঝতে পারছি। এই কারণে আমাদের বইতে, তপন স্যারের বইতে দেখবা সব প্লাস মাইনাস দিয়ে করছে, তাই না? ব্যাটারি দিয়া। কিন্তু জি, স্যার। ড্রাই সেল দিয়ে প্লেটের ভেতরে পর্যাপ্ত পরিমাণ চার্জ জমা রাখা সম্ভব না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার কথা বুঝছো? জি স্যার। আমার ধারকের কৌশল কি? চার্জ জমা রাখা। কিন্তু জি স্যার। তুমি ড্রাই সেল দিয়ে, শুষ্ক কোষ দিয়ে, ডিসি কারেন্ট দিয়ে কখনোই তার ভেতরে পর্যাপ্ত চার্জ জমা রাখতে পারবা না। তুমি যখন ওই যে চার্জার লাইট চার্জ দাও, তুমি যখন ব্যাটারি দিয়ে চার্জ দাও, সেটা কিন্তু বেশি পাওয়ারফুল হয় না, হয়? জি না স্যার। হ্যাঁ, সবসময় ধারকের ডিভাইসটা হলো এসি কারেন্টের জন্য প্রযোজ্য। জি স্যার। এই জন্য দেখবা আমি যখন পড়াইছি, আমি কিন্তু এখানে পোর্টটা এরকম ব্যবহার করছিলাম অঙ্ক করার সময়। আমি কিন্তু এরকম দিচ্ছিলাম, খেয়াল করছিলাম। জি স্যার। এটা কিন্তু এসি সোর্স। আর তুমি যদি এইভাবে দাও, এভাবে দিলে পজিটিভ নেগেটিভ বোঝানোর অর্থে মূলত দেওয়া হয়েছে, কিন্তু এটা বেশি এফেক্টিভ না, এটা বেশি এফেক্টিভ। জি স্যার, তবে কোষ যুক্ত করা মানেই স্যার হচ্ছে ডিসি কোষ। হ্যাঁ হ্যাঁ, ডিসি। জি জি স্যার, বুঝতে পারছি। আর এখানে প্লাস মাইনাস দিয়ে মূলত বুঝাইছে এই এসি এর মধ্যেও তো পজিটিভ নেগেটিভ আছে না? জি স্যার। এটা প্লাস মাইনাস দিয়ে মূলত বুঝাইছে এই পাত্রা পজিটিভ চার্জে চার্জিত করলাম, এটা নেগেটিভ চার্জে চার্জিত করলাম, কিন্তু এটা অত এফেক্টিভ না। এটা এফেক্টিভের জন্য এসি কারেন্টটাই হলো। তুমি ব্যাটারি দিয়ে চার্জার ফ্যান চার্জ দিতে পারবা না, দেখো পারবা? দ্বিতীয় জি না, চিত্রটা স্যার। কি ডিসি কারেন্ট? হ্যাঁ, চার্জার ফ্যান আছে না, আমরা ব্যবহার করি। জি স্যার, ছোট ছোট। হ্যাঁ, গ্রামে দেখবা ওইগুলারে চার্জ দেয় কি দিয়া? কারেন্টের সাথে দিয়া চার্জ দেয়, কিন্তু ব্যাটারি দিয়া কিন্তু চার্জ হবো না। জি স্যার। ঠিক আছে, তাহলে আগামী ক্লাস পর্যন্ত ওয়েট করো, ইনশাল্লাহ কথা হবে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার।